সংসদে বসে চিহ্নিত এবং প্রমাণিত ভারতের লেংটিপাড়া সালাউদ্দিন বলে অমুকের ইসলাম ইসলাম না, অমুকের ইসলাম ইসলাম না, ইসলামী ব্যাংকের ইসলাম ইসলাম না। অথচ এই পতিতা সন্তান, এই পুরুষ পতিতা, এই পতিত দ্বারা পতিতার বীর্যে জন্ম নেয়া এই কি এই ইসলামী ব্যাংকের যে রেফারেন্স দিয়েছে, ইসলামিক ব্যাংকে যে ধ্বংস করেছে, সেই এস আলমের নুনু মুখে নিয়ে চুমুক দিয়ে কুত্তার বাচ্চা বেঁচে আছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আপনাদেরকে আমি একটা কথা কয়েকদিন আগে বলেছি, আমার উপরে অনেকে রাগ করেছে। আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাওবাইকে বলেছি, যৌনাঙ্গ ভাড়া দিয়ে, যৌনাঙ্গ বিক্রি করে, যৌনাঙ্গ ব্যবহার করে সামাওবাইয়ের রাজনৈতিক নেত্রী হয়েছে, এমপি হয়েছে এবং মন্ত্রী হয়েছে। আর সালাউদ্দিন কি করেছে জানেন? সালাউদ্দিন চিটগং বাড়ি, রাঙ্গামুলা, সে তার পায়ুপথ বিক্রি করে, ইমান বিক্রি করে, অস্তিত্ব বিক্রি করে, মানবিকতা বিক্রি করে, দেশপ্রেম বিক্রি করে, ব্যাংক লুটেরা এস আলমের পয়সায় বিএনপিতে ইনফ্লুয়েন্স তৈরি করেছে, তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছে, এমপি হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, দুইটা সন্তান, তারা এখন বিসিবির পরিচালক, ব্যাংকের পরিচালক। সোডাস অমিত শাহের মুখ খাওয়া আমির খচ্চরের ছেলেরাও এখন বিশাল কিছু। তারা সংসদে বসে যদি ইসলাম নিয়ে মন্তব্য করে, তারা সংসদে বসে যদি ইসলাম নিয়ে কোনো কথা বলে, তাহলে সেটা কি? এটা মস্করা, সেফ মস্করা। কারণ ইসলামের মহৎ নিয়ে তারা কোনোদিন ওখানে কথা বলে না, ইসলামের আশীর্বাদ নিয়ে তারা কোনোদিন কথা বলে নাই। এখন সংসদে বসে কিছু লোক, আমি বলবো, ইসলাম নিয়ে মস্করা করেছে। ইসলাম নিয়ে কেন মস্করা করেছে, আমি কথাটাকে কেন বললাম ইসলাম নিয়ে সংসদে মস্করা করেছে, আমি আপনাদেরকে একটা কথা ঠান্ডা মাথায় বলি। আপনারা কি কখনো শুনেছেন সংসদে ইসলাম নিয়ে বলেছে যে ইসলামের মহত্ব এটা? ইসলাম নিয়ে রাজনীতি করতে গেলে এখানে সুবিচার প্রতিষ্ঠা হয়, ইসলাম নিয়ে রাজনীতি করতে গেলে সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা হয়, ইসলাম নিয়ে রাজনীতি করতে গেলে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়, ইসলাম নিয়ে রাজনীতি করতে গেলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়। এ ধরনের কোন মন্তব্য কি সংসদে শুনেছেন? কেউ করে না। কিন্তু মানি লন্ডারিং যারা করে, ব্যাংক লুট এবং ডাকাতি যারা করে, সেখানে নেতৃত্বে একটা লোক বসে আছে, মেজর আক্তার। এস আলমকে নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে একটা কথা বলছে, দোষ আমরা কি এস আলমকে দেব নাকি দোষ হাসিনাকে দেব? এস আলম ওয়াজ ইনস্ট্রুমেন্টাল, তার নামটা ব্যবহার করা হয়েছে। ধরেন 2 লক্ষ কোটি টাকা এস আলম চুরি করছে। আপনারা কি কেউ জানেন এই 2 লক্ষ কোটি টাকা 75% গেছে হাসিনা এবং রেহানার পকেটে? আপনারা কি জানেন এই টাকা সিংহভাগ গেছে শেখ পরিবারের সদস্যদের পকেটে? তাহলে এস আলমের পকেটে কত গেছে? যাই গেছে, ওই হালুয়া রুটির উপরে ভাগ বসাইছে কে? শাওয়াত, আমির খচ্চর, মির্জা ফাক, গোরখোদক আব্বাস, আরো আছে বসুন্ধরা শাহ আলম, সালমান রহমান, এরা সবাই ভাগ বসাইছে। এখন আমার গোসাটা একটা জায়গায়, সংসদে দাঁড়ায় যখন শাওয়া বলে জামাতের ইসলাম ইসলাম না, ফখরুল ইসলামের ইসলাম ইসলাম না, এতে না মির্জা ফখরুলকে ছোট করা হয়, না জামাতকে ছোট করা হয়। ছোট কে হয়? কোন এন্টিটি বা কোন বিশ্বাসকে ছোট করা হয়?
আমাদের মুসলমান ধর্মকে ছোট করা হয়, ইসলামকে ছোট করা হয়, ইসলামকে অবমাননা করা হয়, অসম্মান করা হয়। তুমি সংসদে বসে ইসলামের মহত্ব বর্ণনা করবা না, এটা তোমার ব্যক্তিগত কথা সালাউদ্দিন, কিন্তু ইসলামকে নিয়ে তুমি যোগ করবা, ভণ্ডামি করবা, মস্করা করবা সংসদে। ওই সংসদটা তো তোমার বউ আর তোমার মেয়ে বা তোমার আত্মীয় স্বজনগুলোর খানকিগিরি করার জায়গা না। এটা তুমি করতে পারো। তবে আমাদের সমাজের অবক্ষয়, আমরা অনেক সময় বলি a human can commit a crimes in moral turpitude, নৈতিক অধঃপতন কোন পর্যায়ে গেছে। আমরা একটা চোরকে জানি, আমরা একটা গুপ্তচরকে চিনি, আমরা একটা বেশ্যাকে চিনি, কিন্তু এগুলো সব জানার পরেও তাকে সরকারের একটা উচ্চ পদ দিয়ে আমরা বসাইছি। আমরা জানি সে অসৎ, আমরা জানি সে দেশের বিপক্ষে গিয়ে কাজ করে, এবং আমরা জানি সে নীতিহীন। তারপরেও তাকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছি, তারপরেও তাকে আমরা অর্থ মন্ত্রণালয় দিয়েছি, তারপরেও আমরা তাকে পরিকল্পনা মন্ত্রণালয় দিয়েছি, তারপরেও আমরা তাকে জ্বালানি মন্ত্রণালয় দিয়েছি, তারপরেও আমরা তাকে আইন মন্ত্রণালয় দিয়েছি। তাহলে আর ওই ব্যাকগ্রাউন্ড চেক করা, সৎ মানুষ খোঁজা, এসব কথাবার্তা বলে লাভ কি? মেজর আক্তার একটা কথায় আমার সাথে দ্বিমত পোষণ করেছে। আমি এই কথাটাকে রিবাত করি নাই, একটা কারণে করি নাই। মেজর আক্তার বলছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার সন্তান এবং বেগম জিয়ার সন্তানের উপরে দেশের জনগণের আস্থা এখনো আছে। আমি মেজর আক্তারের কথাটা গ্রহণও করব না, ইগনোরও করব না। আমি মেজর আক্তারের কথাটার উপরে বিশ্বাস করতে চাই, কারণ শরীরের পচন একটা জায়গা থেকে শুরু হয়। ওই জায়গাটাকে যদি কোনো মতে রক্ষা করা যায় তাহলে দেহটা বেঁচে যাবে। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পদটা হলো পচন যেখানে প্রথম ধরবে ওই জায়গাটা। তাইলে তারেক রহমানের এই জায়গাটাকে রক্ষা করার জন্য আমাদের সবার সমর্থন করা উচিত, যেভাবে মেজর আক্তার করে। রাজনৈতিকভাবে মেজর আক্তার তো আর এখন বিএনপি করেন না, কিন্তু উনিও তারেক রহমানের সফলতা দেখতে চান, ব্যক্তিগত লাভের জন্য না, দেশের লাভের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের জনগণের জন্য। বিএনপির কাছ থেকে মেজর আক্তারের চাওয়া পাওয়ার কিছু নাই। 70 ঊর্ধ্ব একজন মানুষ, তার জীবনের যথেষ্ট অর্জন আছে। আল্লাহ না করুন আজকের যদি আক্তার ভাই অসুস্থ হয়ে শেষ ত্যাগ করে, ওনার অর্জনের খাতা অনেক বড়, দুঃখ করার কিছু নাই। কিন্তু উনি যখন তারেক রহমানের উপরে বিশ্বাস স্থাপন করে তার সফলতার কথা বলে, আমি এটা প্রতিবাদ করি না এবং করতেও চাই না, কারণ কেন যেন আমার মনে হয় এটা লজিক্যাল। কোন এক ডাক্তার বলছিল শরীরের পচন যেখান থেকে শুরু হয় ওই জায়গাটাকে তোমরা প্রিজার্ভ করো, তাইলেই তোমরা একটা বডিকে রক্ষা করতে পারবা। সরকারের যেখান থেকে পচনটা শুরু হবে ওটা প্রধানমন্ত্রী। অনেক নেগেটিভ কথা প্রধানমন্ত্রীকে নিয়ে বলা যায়, আমি ঘন্টার পর ঘন্টা আমি বলতে পারবো। আপনারা খেয়াল করেছেন মেজর আক্তার একজন তুখোর বক্তা, মেজর আক্তার ওয়াকিবহাল একজন মানুষ, লেখাপড়া জানা মানুষ, কিন্তু আপনারা কি দেখেছেন আমার যদি দ্বিমত থাকে কোনো বিষয়ে আমি ওনার সাথে তর্ক করি না, ওনার কথাটা শোনার পরে আমি আমার যুক্তিকে উপস্থাপন করি। আমরা যারা সামাজিক মিডিয়ায় অথবা যে কোনো জায়গায় আলোচনা করি, আমাদের আলোচনাটা কি এভাবে হতে পারে যে আমরা পারস্পরিক সম্মান বোধ আমরা রক্ষা করব, দ্বিমত পোষণ করব, তারপরেও আলোচনা করব, ভদ্রভাবে একে অন্যের পাশে দাঁড়াবো? আমাদের সমাজ ব্যবস্থাটা কি এমন হতে পারে? আমি তো মনে করি হতে পারে, কিন্তু এটা আমরা জাস্ট মুখে বলি, আমরা চাই না। আমি নিজ চোখে দেখেছি মেজর আক্তার দ্বিমত পোষণ করেছে,
তাকে গালি দিয়ে বেজ্জতি কইরা ফিজিক্যালি থ্রেট কইরা কোনো কিছু রাখে নাই। ওয়ারাজ আমি মেজর আক্তারের চাইতে গালি কম জানি না, উনিও আমার চেয়ে কম জানে না, কিন্তু ওনার আর আমার মধ্যে গালাগালি হয় না। Do you know what is called maturity? Do you know what is called দূরদর্শিতা? অনেকে বলেন আপনারা কথায় কথায় আমার চুল কি এমনি পাকছে, আপনার আগে দুনিয়াতে আসছি। হ্যাঁ, আমার আগে দুনিয়াতে বহু লোকজন আসছে, যেমন কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফজাও আমার আগে আসছে, পৃথিবীতে আসছে আমার আগে আসছে, ভাত খাইছে আর পায়খানা করছে। এ বাইরে আর ফজা কিছু শিখে নাই, এখন এর ব্যাখ্যা আছে কিন্তু আর ব্যাখ্যা নাই। আজকের আলোচনাটা আমি এখানে শেষ করব এই বলে যে একজন ব্যাংক লুটেরা, একজন চোরা কারবারি এবং নীতিহীন একজন এস আলম যদি বাংলাদেশের 4 থেকে 5টা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, দেন পরোক্ষভাবে একথা নিশ্চিত করে বলা যায় পুরা বাংলাদেশকে সে নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে তারেক রহমানকে শক্তিশালী করার কোনো বিকল্প নাই। তারেক রহমানকে শক্তিশালী হতে হবে। তারেক রহমান যেদিন রামিসার বাসায় গেছে এবং সালাউদ্দিন 2-3 বার উঠে যাওয়ার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী বাঁ হাত দিয়ে তাকে ধাক্কা মেরে বসিয়ে দিছে। আমরা তার এই আচরণটা প্রতিটা ক্ষেত্রে দেখতে চাই। বাঁ হাত দিয়ে ধাক্কা মেরে বসানো না, উনি জন্য চটকানা মাইরা রুম থেকে বের করে দেয়। তারেক রহমান সাহেব ইতিহাসের বিভিন্ন রাষ্ট্রনায়ক এবং জেনারেলদের সামনে নেগেটিভ ওয়েতে একটা কথা তৈরি করা হয়, লৌহ মানব। মার্শাল ব্রজর টিটোকেও বলা হতো লৌহ মানব, বলকানের লৌহ মানব। ম্যানুয়েল নরিয়েগাকেও বলা হইতো পানামান লৌহ মানব। কিন্তু সত্যিকার অর্থে পজিটিভ ওয়েতে যদি একজন মানুষকে লৌহ মানব বলা হয়, ওই মানুষটার নাম নেলসন ম্যান্ডেলা। তারেক রহমান সাহেব আপনি চাইলে শিখতে পারেন ওয়াল্টার সিসুলুর মতো রাজনৈতিক গুরুকে নেলসন ম্যান্ডেলা তার কথা এবং নীতির প্রশ্নে বহুবার শাটাপ করায় দিচ্ছে। আপনারা জানেন বোধহয় ওয়াল্টার সিসুলু এক পর্যায়ে মানতে বাধ্য হয়েছে যে there is no comparison between him and Nelson Mandela. আরো অনেক নেতা আছে, থাবো এমবেকি, জেকব জুমা, এরা কিন্তু কেউ নেলসন ম্যান্ডেলার সামনে বেয়াদবি করে নাই, কিন্তু তারা সবাই ছিল রাজনৈতিকভাবে নেলসন ম্যান্ডেলার চেয়েও বৃদ্ধ, তার চেয়েও সিনিয়র। তারেক রহমান সাহেব শেখার একটা চমৎকার জায়গা যদি আপনি শিখতে চান। আরো একটা কথা, কোন একজন রাজনৈতিক গুরু এবং দেশপ্রেমিককে আপনার কাছে টেনে কথা বলতে তো আপনি থাকার কথা না, সে যদি বিএনপি না করে বা রাজনীতি না করে, রাজনীতিবিদদের মধ্যে থেকেই আপনার উপদেশটা খুঁজতে হবে। এটা কেমন কথা হইল? ঠান্ডা মাথায় আপনাদের তারেক রহমান সাহেব আপনাকে আর একটা উদাহরণ দিয়ে আজকের কথাটা আমি শেষ করি। জর্জ ওয়াকার বুশ যখন আমেরিকান প্রেসিডেন্ট হন, উনি ওয়াশিংটনে একটা গ্রুপ রাখতেন, এ গ্রুপ অফ অ্যাডভাইজার। আপনারা অনেকে জানেন জর্জ বুশ উইকেন্ড অথবা একটু সময় পেলেই উনি টেক্সাসে দৌড়ে যাইতেন। একটা কারণ আছে, ওইখানে ওনার একটা নন পলিটিক্যাল ফোরাম ছিল। নন পলিটিক্যাল ফোরামের সদস্যের সংখ্যা ছিল মাত্র 5 জন, মাত্র 5 জন। উনি ওই নন পলিটিক্যাল ফোরামের কাছে যে কোনো বিষয়ের উপরে অ্যাডভাইস চাইতেন। মজার কথা, ওই নন পলিটিক্যাল ফোরাম জর্জ ওয়াকার বুশকে যে অ্যাডভাইস করত, উনি ওয়াশিংটনে ব্যাক করে ওই সিদ্ধান্তগুলো কাজ করাইতেন। কাদেরকে? পলিটিক্যাল লোকজনদেরকে দিয়ে। কিন্তু উনি সিদ্ধান্ত তৈরি করতেন কোথায়? টেক্সাসে। তারেক রহমান সাহেব লন্ডন থেকে কতগুলো মান্দার গাছ নিয়ে আসছেন,
এই মান্দার গাছদের দিয়ে সেগুন গাছের কাজ হবে না, এগুলো সব মান্দার গাছ। আপনার আমি মেজর আক্তারের সাথে একমত, উনি বলছে মাকাল ফল, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। ওই মান্দার গাছ বা মাকাল ফল এদেরকে দিয়ে কাজ হবে না। আপনার 5 জন মেহগিনি দরকার এবং তাদের পলিটিক্যাল হওয়ার দরকার নেই, হোক না নন পলিটিক্যাল, তাদেরকে ডেকে একটা ফোরাম তৈরি করে নেন, বিল্ড ইউর ইনার সার্কেল, যারা আপনাকে প্র্যাগমেটিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। একটা কথা মনে রাখেন তারেক সাহেব, আপনি জানেন না কিন্তু আমরা জানি, লেখাপড়া করছি, কাছের থেকে দেখছি। জর্জ ওয়াকার বুশ কিন্তু 1 টার্ম প্রেসিডেন্ট না, উনি 2 টার্ম প্রেসিডেন্ট। বুশিট 2টা ওয়ার, বুশিট ওয়ার করার পরেও বুশ সার্ভাইভ করছে ওই 5 জনের জন্য। কোন 5 জন? নন পলিটিক্যাল 5 জন অ্যাডভাইজার, যারা টেক্সাসে থাকতো, যারা ওয়াশিংটনে আসতোই না। তারেক রহমান সাহেব, ইটস জাস্ট এ টিপস, আপনি শুনবেন অথবা শুনবেন না, ইটস আপ টু ইউ। তবে একটা কথা, 5টা মেহগনি পিক আপ করতে আপনার কষ্ট হওয়ার কথা না।